কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দৃশ্যমান উন্নয়ন। দুর্নীতি শুধু আমলারাই নয়, রাজনীতিবিদরাও করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। অভিযোগ তোলার আগে আয়নায় চেহারা দেখার আহ্বান। এবং সিলেটে বন্যায় বাড়ছে পানিবাহিত রোগ, 28 থেকে 3 জুলাই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া বিভাগের। ব্রহ্মপুত্র তিস্তার ভাঙন আতঙ্কে স্থানীয়রা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার। স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এসএসএফ সদস্যদের দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত রকি মানিকের রিপোর্টে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, 15ই আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে টিকসই উন্নয়ন সম্ভব হয়েছে। 2009 থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করার জন্য আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই। সরকার প্রধান আরও বলেন, 96 সালে ক্ষমতায় এসে এসএসএফের শুটিং প্র্যাকটিসের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি অফিসার্স মেস সহ বাহিনীকে আধুনিকায়ন করারও কাজ হয়েছে। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এসএসএফের প্রশংসা করে বলেন, এটি একটি সুশৃঙ্খল বাহিনী যারা সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিহত করতেও ভূমিকা রাখে। শৃঙ্খলা আনুগত পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবার অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদরাও করে না সেটা নয়। দুর্নীতি নিয়ে কথা বলার আগে তাই রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শাটল বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে। সরকার দুদকের কাজে কোনো হস্তক্ষেপ করছে না বলেও জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসি বিমানবন্দর শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্সে রয়েছে। বলেন, দুদকের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দুর্নীতি যেই করুক এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স। দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানান ওবায়দুল কাদের। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায়
নিজের চেহারাটা দেখা হচ্ছে। এ সময় বিআরটিসি চেয়ারম্যান বলেন, এখন থেকে বাস আমদানি করতে হবে না, নিজ দেশেই তৈরি হবে। আমাদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা এই গাড়ি প্রস্তুত করতেছি। ওদের ভবিষ্যতে আমরা কিন্তু নিজেরাই গাড়ি বানাবো, আমাদের বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে 29 জুন শনিবার বিকেল 3টায় নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ, 1 জুলাই সারা দেশের মহানগরীগুলোতে সমাবেশ, 3 জুলাই সারা দেশের জেলা শহরে সমাবেশ। কর্মসূচি ঘোষণার সময় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি সিসিইউতে মানিয়ে নিতে পারছেন না, এই কারণে সিসিইউ এর সব সুবিধাসহ তাকে কেবিনে নেওয়া হয়েছে। এ সময় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। বাড়তি উৎপাদন হলেও কেবল সংরক্ষণ জটিলতার কারণে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সংলাপে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ যথাযথ আছে, চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সত্ত্বেও চালের দামে অস্থিরতা ছিল। সেই সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য লাইনে না দাঁড়িয়ে দোকান থেকে পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমরা ভারতের সাথে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেটার সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, মিয়ানমার, এই যে যাদের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে এতই, মিয়ানমারের সাথে আমাদের নৌ পরিবহন যোগাযোগ এবং বাণিজ্য, এসেনশিয়াল কমোডিটি। আপনি জানেন যে বর্ডার কান্ট্রি একটা হলো ইন্ডিয়া আর একটা হলো মিয়ানমার। সো মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, যেগুলো তাদের সারপ্লাস আছে। আপনারা জানেন তারা অনেক বড় দেশ, প্রচুর সারপ্লাস আছে তাদের, সেখান থেকেও আনতে পারি। এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। কৌশলে শত শত তরুণীদের ফাঁদে ফেলে যৌন দাসী হিসেবে ব্যবহার করার অভিযোগে চক্রের মূল হোতাসহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সাইবার পুলিশ সেন্টার। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। সিআইডি প্রধান বলেন, একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নামে ফেসবুক আইডি ও পেজ খুলে ফ্রিল্যান্সিং, লোভনীয় চাকরি, মডেল বানানো, মেধা অন্বেষণের নামে অল্প বয়সী তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে তা দিয়ে ব্ল্যাকমেল করত এবং জোরপূর্বক তাদের যৌন কর্মে নামাত। এই চক্রটি মূলত উঠতি বয়সী তরুণী সহ যেসব তরুণী পারিবারিক ভাঙনের শিকার ও আর্থিক সমস্যা রয়েছে তাদের টার্গেট করতে বলেও জানান সিআইডি প্রধান। যে ফেক আইডি খুলে ফেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এটা এক ধরনের অপরাধ। তারপরে এই অ্যাডভার্টাইজমেন্ট যে পারপাসে দিয়েছে সেখানে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে, এই একটা অপরাধ। 3 নম্বর অপরাধ হলো পর্নোগ্রাফি, যেটা করা হচ্ছে। এটা অ্যাবসলিউটলি আইনের আওতায় আসবে, পর্নোগ্রাফি আইনের আওতায় আসবে। সো 3 ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে এবং 3 ধরনের 3 প্যাটার্নের পিপলের সাথে সরাসরি ইনভলভ, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। সিলেটে ধীর গতিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। তবে দেখা দিয়েছে পানিবাহিত রোগসহ নানা ধরনের রোগবালাই। বন্যার কারণে শহরের বিভিন্ন এলাকায় বাসা, বাড়ির রিজার্ভ ট্যাঙ্ক ও টিউবওয়েল ডুবে গিয়ে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগের প্রকোপ। জেলার বিভিন্ন উপজেলায় লোকালয় থেকে পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বসতবাড়িতে ফিরছেন বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিপদসীমার উপরে সুরমা নদী ও কুশিয়ারা 3টি পয়েন্টের পানি। এছাড়া অন্যান্য নদীর পানি বিপদসীমার উপর দিয়ে পানি প্রভাবিত হচ্ছে। এদিকে 28 থেকে 3 জুলাই টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে তাদের গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, মঙ্গলবার রাত 3টের দিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে এবং দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে পুলিশ বিষয়টি টের পায়। এরপর ভোর 4টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কয়েদিরা হলেন কুড়িগ্রামের মোহাম্মদ নজরুল মজনু ওরফে মঞ্জু, নরসিংদীর মোহাম্মদ আমির হামজা, বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ ফরিদ শেখ। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোর 4টার দিকে লোহাকুচি সীমান্তের মালগাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার গোরল ইউনিয়নের দুলালী গ্রামের মৃত মঈনুদ্দিনের ছেলে। সীমান্ত সূত্রে জানা যায়, নুরুল ইসলাম সহ 5 থেকে 6 জনের একটি দল লোহাকুচি সীমান্তের 919 নম্বর মেইন পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় কোচবিহার জেলার 78 বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে বিজিবি ও গোরল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ওয়ার্ডে যুবলীগের নেতাকর্মীদের জীবন বৃত্তান্ত ফর্ম বিতরণের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী সুমন, বেলায়েত হোসেন বেলাল, দেবাশিস পাল দেবু, শাখাওয়াত হোসেন সাকু, ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দৃশ্যমান উন্নয়ন। দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। অভিযোগ তোলার আগে আয়নায় চেহারা দেখার আহ্বান। এবং সিলেটে বন্যায় বাড়ছে পানিবাহিত রোগ। 28 থেকে 3 জুলাই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া বিভাগের। ব্রহ্মপুত্র তিস্তার ভাঙন আতঙ্কে স্থানীয়রা। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।